আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সময় চলে যায় কিন্তু স্মৃতির পাতায় সেই স্মৃতিগুলো ঠিকই রয়ে যায়। ক্যালেন্ডারের পাতায় আজকে 3 আগস্ট, কিন্তু আমরা যদি সেই গত বছরের কথা স্মরণ করি তাহলে আমাদের মাথায় চলে আসে আজকের দিনটির নাম 33শে জুলাই। সেক্ষেত্রে আর মাত্র একদিন বাকি আছে আমাদের 5ই আগস্ট আসতে। এখন আমরা জুলাইয়ের কিছু স্মৃতিচারণের জন্য চলে এসেছি প্রিয় বড় ভাই, স্বদেশের সুপরিচিত মুখ মুফতি মুসলিহ উদ্দিন তাহিদ সাহেবের কাছে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব, গত বছরের ঠিক এই সময়, বিশেষ করে জুলাইয়ের এই সরকার পতনের পূর্ব মুহূর্তে আপনার অবস্থান কেমন ছিল, বা আপনি কি করেছিলেন এই সময়টায়? আপনাকে ধন্যবাদ এবং আপনার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাতে চাই। আসলে স্মৃতিটা অনেক বড় এবং বিস্তারিত। এই লম্বা চড়া স্মৃতিকে এই স্বল্প সময়ে ধারণ করা বা বলা এটা সম্ভব না। তারপরও যেহেতু প্রশ্ন করেছেন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আর বলাটা উচিত। তার কারণ হচ্ছে মানুষ বা সাধারণ জেনারেশন যারা আছে, স্কুল ভার্সিটি বা অন্য ঘরানার যে সমস্ত মানুষগুলো, তারা হয়তো বা আমাদের ওলামায়ে কেরামের যে কোনো কর্মকে স্বীকৃতি দিতে চায় না। এই জন্য আমাদের আসলে আমাদের অবস্থানটাকে তুলে ধরা, সেই লক্ষ্যে বলছি। কারণ আমার একা জুলাই অংশগ্রহণ না, আমার মতো হাজারো ছাত্র আছে, তো সেই লক্ষ্যে দু চারটি কথা বলা। আমি গত বছর জুলাই আন্দোলন চলাকালীন সময় ছিলাম এই যে সাইনবোর্ডে জামিয়াত ইব্রাহিমের যে রোডটা, এই রোডে যে মাদ্রাসা ইসলামী দাওয়াত সেন্টার, ওখানে আমি ইফতার পড়ছিলাম। তো জুলাই যখন আন্দোলন শুরু হয়েছে, আমি তখন পূর্ণভাবে মাদ্রাসায় অবস্থান করছিলাম এবং পুরো আন্দোলনটা আমাদের চোখের সামনে হয়েছে। এক কথায় যদি বলি, বিশেষ করে যখন হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং একটা পর্যায়ে যখন ভয়ঙ্করভাবে এবং ষড়যন্ত্রমূলক ছাত্রদেরকে হত্যা করা শুরু হয়েছে রাষ্ট্রীয়ভাবে। যেমন আপনারা শুনেছেন এবং দেখেছেন যে হেলিকপ্টার দিয়ে মানুষকে মেরেছে, গুলি করেছে। এখন এই হেলিকপ্টার দিয়ে যে গুলি করেছে, এটা আমি স্বয়ং নিজে দেখেছি। এই যে আমার পাশে যে মিন্টু চত্বরের যে রাস্তাটা, এটা বলে মাদ্রাসা রোড। আচ্ছা আচ্ছা, তালিমুল মিল্লাত তামিরুল মিল্লাত যে মহিলা মাদ্রাসা, এই যে রাস্তাটা, এই রাস্তার দিয়ে গেলেই মিন্টু চত্বরটা পড়ে। ওই মিন্টু চত্বরে কিন্তু আপনার হেলিকপ্টার দিয়ে গুলি করে একটা মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। এটা আমাদের নিজের চোখে দেখা। আপনি ছিলেন তখন সেখানে? অবশ্যই আমি সেখানে ছিলাম এবং দেখেছি, প্রত্যক্ষ করেছি। আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে আমাদের অনুভূতি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা শুধু আমার না, পৃথিবীর কোনো পিতামাতা, পৃথিবীর কোনো মানুষ যাদের মধ্যে সুস্থ রুচিবোধ আছে বা যাদের মধ্যে বিবেক জাগ্রত আছে, যদি একটা হলো বিবেক নষ্ট হয়ে যাওয়া, যেমন ইসরায়েলদের বিবেক নষ্ট হয়ে গেছে, তাদের ভিতরে বিবেক সম্পন্ন কোনো মানুষ এখন নেই জীবিত, যার কারণে ফিলিস্তিনে এত বড় গণহত্যা চালানো হচ্ছে, কিন্তু তারপরে সেখানে মানুষগুলো বিবেক জাগ্রত হয় না। তা আসলে এটা দেখার মতো না। আমার মতো যারা সেখানে ছিলেন তারা হতভম্ব হয়েছেন, এরকম বাক্রুদ্ধ হয়েছেন যে এভাবে মানে সামনে সামনে মানুষকে হত্যা করা যায়, এটা তো ভাবা যায় না, এটা তো এরকম মেনে নেওয়া যায় না। যাই হোক, যেটা বলছিলাম, আন্দোলন চলাকালীন সময় পুরোপুরি ভাবে আমরা সক্রিয় ছিলাম। বিশেষ করে আপনারা জানেন যে উত্তরা ভালো পর্যায়ের একটা আন্দোলন ছিল এবং বিশেষ করে এই যাত্রাবাড়ি, এই যে মানে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, এই সাইনবোর্ডের এই আন্দোলনটা কিন্তু অনেক চাঙ্গা ছিল, বিশেষ করে এই রাস্তার কারণ হচ্ছে এটা তো ঢাকা চট্টগ্রামের সবসময় হাইওয়ে রোড, এখানে সমস্ত ধরনের গাড়িগুলো এরকম চলাফেরা করে। তো এটাকে যখন আটকে দেওয়া যায়, আন্দোলনটা কিন্তু তখন আরো তুঙ্গে উঠেছে এবং গাড়ি আটকানো, গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া, এই কাজেও কিন্তু আমরা সক্রিয় ছিলাম। এটা তৎক্ষণাৎ এই জন্য করেছি কারণ ওই সময় যদি আমরা গাড়িগুলোকে যদি ছেড়ে দিতাম তাহলে কিন্তু আন্দোলনটা তো চাঙ্গা হতো না। আজকে যেই সুবাতাস আমরা পাচ্ছি, মানে ব্যক্তি স্বাধীনতা বা চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটা মূলত ওই সাময়িক সময় মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। এটাকে আপনি নির্যাতন বলতে পারবেন না যে সাময়িক সময় কেন আমরা রাস্তা বন্ধ করেছি, গাড়িকে আটকে দিয়েছি। এটা বৃহত্তম স্বার্থে মানুষের জন্য মূলত আমরা এটা করেছি। এবং এই আন্দোলন চলাকালীন সময় আমার যে স্মৃতিচারণ, রাত্রিবেলায় আসতাম, বিশেষ করে বাদাল মাগরিব রাস্তায় আসতাম, একসাথে স্লোগান দিতাম, তারপরে রাস্তার মধ্যে মিছিল করতাম। বিশেষ করে এই যে এখানে কিছু বড় বড় স্কিম বোর্ড ছিল, মানে ছোট ছোট নৌকা যেগুলো বানানো ছিল, ওগুলাকে রাস্তার মাঝখানে আমরা দাঁড় করিয়ে দিয়েছিলাম। তারপরে আগুন জ্বালিয়ে, স্পিড বোট, জি আগুন জ্বালিয়ে সেগুলো আমরা সামনে দাঁড়িয়ে থাকতাম এবং রাতও কয়েকবার আসতাম।
রাত 10টা 11টা 12টা এমন হয়েছে, 2টার সময় আমরা অনেক সময় রাস্তায় আছি। তারপর আবার সকালবেলা কেমন যেন একটা কৌতূহল জাগ্রত হয়েছিল। কৌতূহল না, এটা আসলে মানে নিজের বিবেকটা তখন আমি আর ধরে রাখতে পারিনি যে আসলে এভাবে আমাদের ছাত্র ভাইদেরকে অন্যায় ভাবে হত্যা করা, এটা যখন বিশেষ করে এই যে এই মুগ্ধ এবং আবু সাঈদ, আবু সাঈদের মতো এরকম জানবাজ মানে দেশের জন্য যারা নিজেদের এরকম বুকটাকে টান করে দিয়েছে, তখন আর আমি মনে করি যে আমাদের জানটাও মুগ্ধের জানের চেয়ে বা এরকম আবু সাঈদের জীবনের চেয়ে বেশি মূল্যায়ন না। এই জন্য তখন বিবেকটা জাগ্রত হয়েছে, যার কারণে আর মানে থাকতে পারি, নিজেকে ধরে রাখতে পারি পারি। নাসরের পর সবসময় এই আন্দোলনে সক্রিয় ছিলাম। এবং আপনার যাকে এই যে বারবার মিছিল আসতো এবং খবর আসতো যে যাত্রাবাড়িতে যেই গণ হত্যাটা হয়েছে ফ্লাইওভারে, এবং সেখান থেকে মাঝে মধ্যে মানুষ খবর দিত যে পুলিশ আসতেছে, র্যাব আসতেছে। এক পর্যায়ে এই আপনি যেটা বলছিলেন যে এই সময়টা আমি কি করছিলাম, এই সময়টা বলতে এই যে আজকে আগস্টের 3 তারিখ, হ্যাঁ এই 3 তারিখ সময়টা মূলত এখানে কারফিউ জারি করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। সেনাবাহিনী এবং র্যাব উপর দিয়ে র্যাবরা এরকম টহল দিয়েছিল হেলিকপ্টার দিয়ে, এবং খুব বিকট ভাবে মানুষ ঘুম যাইতে পারেনি। মানে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কখন আমি স্বাভাবিক রাস্তায় হাঁটছি, কখন যেন উপর থেকে গুলি এসে আমার মাথায় এরকম ছিন্ন ভিন্ন করে দিছে, আমার মগজগুলো এরকম বাতাসে উঠছে। এটা সকলেই সে সময় কিন্তু এই ভয়টা কাজ করতো, যার কারণে পালায় পালায় আমরা বিল্ডিং এর এরকম নিচ দিয়ে এরকম দেখতাম যে আসলে পুলিশের গাড়ি এসেছে কিনা বা র্যাবের গাড়ি, র্যাবের হেলিকপ্টার উপরে ঘুরছে কিনা। এমনি ভাবে এখানে সেনাবাহিনী বিশেষ করে যে নারায়ণগঞ্জের যে মহাসড়কটা, নারায়ণগঞ্জের সেই চাষারা পর্যন্ত পুরো রাস্তাটাকে কিন্তু আপনার সেনাবাহিনীরা একদম টল দিয়ে রেখেছে, একেবারে ঘেরাও করে রেখেছে। এবং বিশেষ করে এই যে এই সাইনবোর্ডে এই মোড়টা মানে অনেকগুলো কামান ইত্যাদি নিয়ে এসে তারা জল কামান নিয়ে এসেছে, একবারে আটকে রেখেছে। এবং আমার সবচেয়ে জানার বলার যে বিষয়টা বলতে চাই, তখন কিন্তু আমার কৌতূহল জাগতো যে আমি একটু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ছাত্র হত্যার পক্ষে না বিপক্ষে? আপনারা যে আজকে এখানে আমাদের সামনে সে এরকম দাঁড়িয়ে গেছেন, ব্যারিকেড দিয়ে আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না, আপনারা কি গণহত্যাকে সমর্থন করেন? আমি এটা জানার জন্য দেখা গেছে একবারে তাদের কাছাকাছি আসার চেষ্টা করেছি। আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা কিন্তু অনেকবার থামিয়ে দিয়েছে যে দরকার নেই, না তারা তাদের কাজ করুক, বাকি আমরা আমাদের আন্দোলন আমাদের সাধ্যমতো চালিয়ে যাব। তো এইভাবে পুরা জুলাই আন্দোলনের স্মৃতি অসংখ্য জড়িয়ে আছে, এবং এটাকে আমি গর্ববোধ করি যে কিছু না হলে দেশের জন্য কিছুটা চেষ্টা করেছি ফেসিবাদ মুক্ত করার জন্য। এখন বাস্তবতা কতটুকু হয়েছে এটা আপনাদের সামনে বিদ্যমান। আচ্ছা মুসলিউদ্দিন তাহিদ, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, যে হচ্ছে আপনি কি কখনো পুলিশ বা ছাত্রলীগ এদের অস্ত্রের বা এই জল কামান বা যেটা দিয়ে তারা আঘাত করে এগুলোর সামনাসামনি হয়েছিলেন কিনা? আচ্ছা, পুলিশ একেবারে সামনাসামনি বা সম্মুখ থেকে দেখেছেন যেটা বলেছিলেন, কিন্তু আপনার উপর কোনো আঘাত করা হয়েছিল কিনা? হ্যাঁ, এটারও একটা সুন্দর স্মৃতি আছে। সেটা হচ্ছে যখন আন্দোলন একবারে শেষ পর্যায়ে সাইনবোর্ডের এই মহাসড়কে জায়গায় জায়গায় যখন আগুন জ্বালানো হচ্ছিল, এবং জনতা এক পর্যায়ে মানে ক্ষুব্ধ হয়ে যেখানে পুলিশ ছিল সেই জায়গাগুলো আগুন ধরিয়ে দিয়েছিল। এখানে পুলিশ স্টেশন ছিল, পুলিশ স্টেশন আগুন ধরিয়ে দিয়েছে, টায়ার জ্বালিয়ে দিয়েছিল, এবং যেখানে যেই ব্যাংকে বা যেই বিল্ডিং এ পুলিশ আসে মানুষ জেনেছে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেই লক্ষ্যে একদিন আসরের পর, হয়তো বা 3 আগস্ট হতে পারে, আমার সম্ভবত তারিখটা নির্ধারিত মনে আসছে না, দেখছিলাম যে মাদারীনগরের দিকে একটা বিল্ডিং এ আগুন ধোঁয়া উঠছে, এবং সেখানে একটা হেলিকপ্টার দিয়ে সেখান থেকে এরকম পুলিশদেরকে এরকম সেফটি দিয়ে সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে। পরে জানতে পারলাম যে আসলে ওই বিল্ডিং এ মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশ জেনে, এই পুলিশের হাতে তো মানুষ মারা গেছে, তাদের হাতে তো এরকম বাচ্চারা শহীদ হয়েছে, এদেরকে তো আর বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না, ফেসিবাদকে ধরে রাখার তো কোনো সুযোগ আমাদের হাতে নেই, মানুষ এখন নিরুপায় হয়ে গেছে। তো লাস্টে সেখানে আগুন ধরে দিয়েছে। এটা জানার জন্য বের হয়েছিলাম, একটু হাঁটতে ছিলাম পূর্ব দিকে মাদারীনগরের রাস্তার দিকে, সাইনবোর্ড থেকে অল্প একটু পার হয়েছি, কিন্তু আবার দেখছি যে সরাসরি হেলিকপ্টার এরকম রাস্তা দিয়ে উপর দিয়ে টহল দিচ্ছে, তখন আবার সবাই দৌড় দিচ্ছে। তো স্বাভাবিক ওখানে তো দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নাই, কারণ আমার হাতে তো এরকম বন্দুক নেই, আমার হাতে কামান নেই, বা আমি হেলিকপ্টারেও নেই যে আমি তাদের সাথে নিরস্ত্র একজন মানুষ, বাকি প্রতিবাদ মুখর প্রতিবাদী। তা আবার ব্যাক করলাম, বিশেষ করে যে আপনার যে রাস্তাটা আছে মানে জামিয়াত ইব্রাহিমের পূর্ব পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তার দিকে আসছিলাম, হঠাৎ করে হেলিকপ্টারটা কাছে চলে আসার কারণে মানুষ এমন পরিমাণে দৌড় দিল, মানে আমি ভয় পেয়ে গেলাম মারাত্মক ভাবে। এবং
দৌড় দিয়ে, কেউ দেখা যাচ্ছে পানির মধ্যে পড়েছে, কেউ এরকম সামনে রিক্সা ছিল, যে রিক্সার সাথে পারে দৌড় দিয়েছে, হুমড়ি খেয়ে পড়েছে দৌড় আর কি। দিয়েছে। এবং আল্লাহর রহমত ওই সময় আর উপর থেকে গুলি করে নেয়। কিন্তু এই যে দৌড়াদৌড়ির মতো একটা ভয়ঙ্কর একটা চিত্র, তখন আমার কিন্তু ওই চিত্র এখনো মনে পড়ছে। আচ্ছা, আমার সাথে আমার কিছু ছাত্রবৃন্দরা ছিল, ছাত্র ভাইরা ছিল, তাদের কি অবস্থা হয়েছিল দেখুন। একই অবস্থা, আমাদের সাথে একই অবস্থা ছিল, আচ্ছা, একসাথে আচ্ছা। দৌড় দিয়েছিলাম। আচ্ছা প্রিয় দর্শক, জুলাইয়ের অনেক স্মৃতি যেগুলো আসলে বলে শেষ করার মতো না। আসলে আমরা কল্পনা করলেও আমাদের মধ্যে, আমাদের মাথায় এগুলো আসলে কেমন যেন এক আচানক মনে হয়, এগুলো কি ঘটতে পারে? একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এগুলো কিভাবে করতে পারে সে? আচ্ছা, এখন আসি মুসলিউদ্দিন তাহিদ আপনার কাছে। এই যে এখন যে সময়টা প্রায় 1 বছর পার হয়ে গেছে, এখন সেই 36শে জুলাই বা 5ই আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে অনেক এই তৎপরতা তৈরি হয়েছে দেশে। এখন এই বিষয়ে আপনার মতামত কি, বা আপনারা কি এরকম একটি দেশ চেয়েছিলেন কিনা আপনার? আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলতে চেয়েছেন, আসলে এই কোশ্চেনটা এখন সবার মুখেই থাকে যে আমরা তো এরকম দেশ চাইনি, বা এরকম দেশ গড়তেও চাইনি, এরকম দেখতে চাইনি। এটা যদিও সবার মুখ থেকে আসে, কিন্তু আমি মনে করি না এই কথাটা সবার অন্তর থেকে আসে। কারণ একটা সময় মানুষ কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, চলার স্বাধীনতা, সবকিছু হরণ করা হয়েছে, চুরি ডাকাতি। সেই সময় আমরা দোষারোপ শুধুমাত্র একটা দলকে কেন্দ্র করেই করতাম। তো এখন তো আমার যতটুকু মনে হচ্ছে যে তারা নাই, তাহলে এখনো তো সেই স্বৈরাচারের সেই প্রভাবটা এখন আমাদের বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাই, অবশ্যই অবশ্যই দেখতে পাই। রাষ্ট্রীয় বিভিন্ন পদ বিভিন্ন পদবিতে, জায়গায় এখন বিভিন্ন সেগুলো জায়গাতে বিদ্যমান রয়েছে। এখনো সেই ফেসিবাদটাই আমার মনে হচ্ছে এখনো আঁকড়ে ধরে আছে। তো এই ক্ষেত্রে আমি বিশেষ করে এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এতগুলো প্রাণ, তাজা প্রাণ, এতগুলো মা তাদের সন্তান হারিয়েছে। কিন্তু তাদের তো আখিরাতে অবশ্যই একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু তারা যেই জন্য দুনিয়াতে, বা যেই জন্য বাংলাদেশ গড়ার জন্য এরকম জীবনটা বিলিয়ে দিয়েছে, সেটা কিন্তু হচ্ছে না। যেই পরিমাণ তারা বাংলাদেশটা যেইভাবে দেখতে চেয়েছেন, সেটা কিন্তু সেটা এখনো কিন্তু হচ্ছে না। এখনো হচ্ছে না। তো এক ধরনের আমি মনে করছি যারা এখন দায়িত্বে আছেন, তারা আসলে দেশটাকে ফোকাস করা দরকার। বহির্বিশ্বকে আমাদের দেশে এনে ফোকাস দিয়ে আমাদের দেশকে ধ্বংস করা, এটা আমি মনে করি নতুন এক ষড়যন্ত্র। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, উনি একজন মহামান্য ব্যক্তি, বা ওনার জ্ঞান গরিমা, ওনার ব্যক্তিত্ব পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও ওনার যে বর্তমান যে কাজকর্ম, এটা আমি মনে করি না যে আমাদের দেশের সার্বভৌমত্ব বা আমাদের দেশের আপনার যে এগিয়ে নেওয়ার যেই বিষয়টা, বা দেশ দেশ হিসাবে বেঁচে থাকবে, বাংলাদেশ বাংলাদেশের নামে পরিচয় পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, এটার সাথে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান কাজকর্ম পুরা সাংঘর্ষিক মনে হচ্ছে। কারণ কারণ তিনি জাতিসংঘের মতো এরকম ধূর্ত, নষ্ট, পচা, মুসলিম বিরোধী এরকম একটা এরকম কি করছে তারা, এই জাতিসংঘের এই ইয়াটাকে বাংলাদেশে এনে স্থাপন করে মানবাধিকার অফিস কার্যালয় সেখানে বাংলাদেশে খুলে, আমি মনে করি যে এই যে ভারতবর্ষ 700 বছর মুসলমানরা শাসন করেছে, তারপরে দেখা গেছে কি যে লাল চামড়া বাংলাদেশে, লাল চামড়ারা এই ভারতবর্ষে এরকম ব্যবসায়িক স্রোতে এসেছে। তারপরে আপনার যাকে বিভিন্নভাবে তারা দেশে এসে এক পর্যায়ে তারা এই দেশকে কন্ট্রোল করে পুরো 200 বছর তারা কিন্তু শাসন করেছে। তো এটাও এক ধরনের দুরভিসন্ধি যে তারা এখন মানবাধিকার রূপে এসেছে, কিন্তু তারাই একসময় এই দেশের মানুষদের উপর অত্যাচার, স্টিম রোলার চালাতে পারে। এই জন্য জুলাই যেই কারণে হয়েছে, সেই কারণগুলো এখনো বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে দেখছে না। এটা এখনো মানুষ পায়নি, আমি যতদূর মনে করি। মানে আপনার কথা হচ্ছে এখনো মানুষ তাদের যে ন্যায্য চাওয়া ছিল সেটা হ্যাঁ, এখনো পায়নি। সেটা এখনো পাইনি। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, একজন আলেম হিসেবে আপনি যদি কখনো আবার এরকম ডাক আসে, একজন মাদ্রাসার ছাত্র হিসেবে, একজন আলেম হিসেবে, আপনি তখন সেই বিষয়টাকে কিভাবে নেবেন? যদি আবারও এরকম গণঅভ্যুত্থানের ডাক আসে তখন? এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে মাদ্রাসার ছাত্ররা কোনো কাজে, দেশের কোনো কাজে আজ পর্যন্ত পিছিয়ে ছিল না। বাকি অবশ্যই। আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে মাদ্রাসার ছাত্ররা সব কাজে কিন্তু সর্বাগ্রে থাকে এরকমও নয়। আপনি দেখেছেন যে বাংলাদেশের ইতিপূর্বে যতগুলো বাংলাদেশ কেন্দ্রিক আন্দোলন হয়েছে, দেখা গেছে যে আমরা অংশগ্রহণ করেছি, তবে প্রারম্ভিকতায় আমরা ছিলাম না, বা মূল বন্দোবস্তের মধ্যে আমরা কিন্তু ছিলাম না। যার কারণে আপনি এই যে জুলাই হয়েছে, জুলাই
আমার মতো আমি না কতটুকু আন্দোলন করেছি, আমি ব্যক্তি হিসেবে অল্পই করেছি, কিন্তু আমার মতো আরো তো অনেক ছাত্র আন্দোলন করে শহীদ হয়েছে মাদ্রাসার, কিন্তু সেই তুলনায় মাদ্রাসার ছাত্রদেরকে কতটুকু হাইলাইট করতে দেখেছেন, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান কতটুকু দেওয়া হয়েছে। বা যদি এতটুকু বলি যে যে মন্ত্রী সভা গঠন করা হয়েছে বা উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে, সেখানে মাদ্রাসা কেন্দ্রিক কতজন ব্যক্তি সেখানে আছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমাদের মূল্যায়নটা ওরকম ভাবে দেশও করে না, বাংলাদেশের জনগণও করতে চায় না। তার অন্যতম একটা কারণ আমি যতটুকু মনে করছি সেটা হচ্ছে যে আসলে আমরা মূল ফাউন্ডেশনে শুরুতে থাকার সুযোগটা আমাদের মেলে না, শেষ পর্যায়ে এসে আমরা অংশগ্রহণ করি। এই জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়েছে। জুলাইয়ের শুরুতে কিন্তু মাদ্রাসার ছাত্ররা যে ছিল এরকমটা নয়, তখন ছিল আসলে ছিল না শেষ পর্যায়ে একবার এরকম। পরিপূর্ণরূপে ছিল। আমি মনে করি যে কোনো বাংলাদেশের ইস্যুতে যেহেতু আমরা জনগণের স্বার্থেই করি, অন্যান্য আমলও যেন অন্যান্য খেদমত যেমন জনগণের স্বার্থে করি, এই কাজগুলো মানবতার স্বার্থে আগে এসে যদি করতে পারি, আমাদের মূল্যায়নটা হয়তো বা আল্লাহর কাছে তো অবশ্যই আমরা পাবো, কিন্তু দুনিয়াতে মুসলমানরা যে শৌর্য বীর্য বা ওলামা একরাম যে তাদের শান শৌকত নিয়ে থাকবে, এটা দুনিয়াবাসীর কাছে এমনি মূল্যায়িত হবে যদি আগে ভাগে কাজটা করা যায়।